নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতায় অনন্যার সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। নিট দুর্নীতিতে আরো জোরালো বিতর্ক, বেনিয়মের দায় স্বীকার শিক্ষামন্ত্রীর, দুর্নীতিতে সরব ইন্ডিয়া জোট। দেশজুড়ে বিক্ষোভ, দিল্লি থেকে বেঙ্গালুরু, বিক্ষোভে ইন্ডিয়া জোট সমর্থকরা। অন্যদিকে নিটের কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। নেটে দুর্নীতি নিয়ে শুক্রবারও উত্তাল দেশ। ডার্কনেটে ইউজিসি নেটের হুবহু প্রশ্নপত্র। বৃহস্পতিবারই বেনিয়মের দায় স্বীকার করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কিন্তু মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট বাতিলের দাবি খারিজ করে দেন তিনি। देखिए, इसकी जिम्मेवारी तो मैं लेता ही हूं। देखो, मेरे पास उस जिम्मेवारी से मैं हटने की कोई नैतिक जिम्मेवारी में लेता। बिहार सरकार की और भारत सरकार की कोऑर्डिनेशन व्यवस्थित था। कुछ विसंगति हमारे ध्यान में आई है, इसीलिए मैंने कहा कि वो सारा प्रक्रिया पूरा होने के बाद इस पूरा चक्र में जो भी जिम्मेवार होगा, जो भी कोई होगा, उसको छोड़ा नहीं जाएगा। নিট দুর্নীতির পর ইউজিসি নেট বাতিল হতেই সুর চড়ান রাহুল গান্ধী। স্পিকার পদ নিয়ে মাথা ব্যথা, পড়ুয়াদের নিয়ে নয়, নিশানায় মোদী। রাহুলের এই বক্তব্যের সূত্র ধরেই জায়গায় জায়গায় বিক্ষোভ কংগ্রেসের। দেশে জুড়ে বিক্ষোভের জেরে যোগ দিবসেও অনুষ্ঠান বাতিল করেন ধর্মেন্দ্র প্রধান। मैं देश के विद्यार्थियों को भरोसा दिलाना चाहता हूं, ये सरकार आप ही के हैं, आप ही के द्वारा ये सरकार की चयन हुई है। आप भरोसा रखिए, हम देश की विद्यार्थियों के हितों को सर्वोपरि मानते हैं। 3 बड़े मुख्य केंद्र हैं घोटाले के, शिक्षा घोटाले के। उत्तर प्रदेश, मध्य प्रदेश और गुजरात तीनों बीजेपी शासित राज्य हैं और प्रधानमंत्री इससे भाग नहीं सकते। यहाँ आसन कर रहे हैं, आज तो इंटरनेशनल योगा डे है, पर नीट के बारे में तो कुछ लोग कह रहे हैं परीक्षा पर चर्चा करते रहते हैं, पर लीक पर स्पीक नहीं है उनका। প্রতিবাদ বিক্ষোভের মাঝে নিটের কাউন্সেলিং এ স্থগিতাদেশের মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট। এনটিএ কে নোটিশ জারির আর্জিও খারিজ। 8 জুলাই একসঙ্গে সব আর্জি শুনবে শীর্ষ আদালত। বৃহস্পতিবার এই নিট প্রশ্ন ফাঁস বিতর্কে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে নিশানা করেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। দুর্নীতিতে কি জড়িয়ে আরজেডি? जब मई में जब अरेस्टिंग हुआ था, तब से हम लोग आवाज उठा रहे हैं भाई कि कार्रवाई करनी चाहिए। जिस इंजीनियर की बात कर रहे हैं, 21 में यही लोग अर्बन डेवलपमेंट में लाए थे जल संसाधन से। थोड़ा ज्ञान प्राप्त कर लेना चाहिए इन लोगों को। ये लोग जो किंगपिंग जो है पेपर लीक के, उन लोगों से इशू को डाइवर्ट करना चाहते हैं। जो अमित आनंद है, जो आपका नीतीश कुमार है, ये कौन लोग हैं? इनको क्यों बचाना चाहते हैं ये लोग? क्यों ये लोग जो है डाइवर्ट कर रहे हैं इशू को? ইতিমধ্যেই নেট দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। নিট হোক বা নেট, রাজনৈতিক তরজাতুঙ্গে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি প্রশ্ন থাকছেই। কলকাতা টিভি। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। 3 ফৌজদারি আইন কার্যকরের সময় পিছনোর অনুরোধ জানিয়ে চিঠি। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে বিল পাস, বিল নিয়ে বিতর্ক হওয়া দরকার, দাবি মুখ্যমন্ত্রীর। সংসদে পাশ হওয়া দণ্ড সংহিতার 3টি বিল এবার বলবৎ হবে আইনে। কি এই 3টি আইন? ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। 2023-এর 20 ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনে এই বিল পাশ হয়। সেই অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট 146 জন সাংসদকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করে সংসদ। বিরোধীদের দাবি, বিরোধী শূন্য সংসদের 2 কক্ষে কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে সরকার এই 3টি বিল পাশ করিয়ে নেয়। 3টি ফৌজদারি আইন যাতে এখনই বলবৎ না হয়, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লেখেন, আপনার বিদায়ী সরকার কোনো বিতর্ক ছাড়াই গুরুত্বপূর্ণ 3টি বিল পাশ করিয়ে নেয়। ওই দিন 2 কক্ষ মিলিয়ে 146 জন সাংসদকে বাইরে বের করে দেওয়া হয়।
গণতন্ত্রের অন্ধকার সময়ে এই বিল পাশ হয়। আইন কার্যকর হওয়ার আগে বিষয়টি আরও একবার খতিয়ে দেখা উচিত। আমরা বিগত 10 বছরে দেখেছি এভারেজ 5 থেকে 7 মিনিটে একটা করে বিল পাস হয়েছে। এভারেজ 70-80% বিল তার কোনো স্ক্রুটিনি হয়নি, পুরোটাই মনোপলি চলেছে, পুরোটাই একটা স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলেছে। এরকম কোনো রীতি আগে কখনো হয়নি। অতএব মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা আলোড়ন তোলার চেষ্টা করছে এই সমস্ত কথা বলে। আমি মনে করি যেটা বিগত সংসদে পাশ হয়ে গেছে, যেটা আইনে পরিণত হয়ে গেছে, সেটাকে নতুন করে সংকটের মধ্যে ফেলার কোনো যৌক্তিকতা নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর এই চিঠিকে আমি সমর্থন করছি এবং নিশ্চিতভাবেই এই বিলগুলো পুনর্বিবেচিত হওয়া উচিত। স্বৈরতান্ত্রিক কায়দায় বিলগুলো পাশ করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের বিধানসভায় প্রায় সমপর্যায়ের স্বৈরতন্ত্রের প্রয়োগ আমরা বারবার দেখেছি। আপনি আচরি ধর্ম পরের শেখাও, এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী রপ্ত করে নিয়ে চিঠিটা লিখতেন আমি আরো বেশি খুশি হতাম। তা সত্ত্বেও চিঠিটাকে আমি সমর্থন জানাচ্ছি। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে মমতার সঙ্গে পি চিদম্বরমের বৈঠকেও এই বিল নিয়ে আলোচনা হয়। লোকসভা ভোটে আসন বাড়িয়েছে তৃণমূল, জাতীয় রাজনীতির পরিসরে গুরুত্ব বেড়েছে রাজ্যের শাসক দলের। এই আবহে মোদীকে পাঠানো মমতার চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই স্পষ্ট, সংসদ অধিবেশন শুরু হলে শক্তিশালী বিরোধী হিসেবে এনডিএ সরকারকে চেপে ধরবে ইন্ডিয়া জোট। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কয়লা পাচার কাণ্ডের জালে ইসিএল কর্তা ও সিভিল কন্ট্রাক্টর। 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আসানসোল বিশেষ সিবিআই আদালতের। কয়লাকাণ্ডে গ্রেফতার আরও 2। বৃহস্পতিবার সিবিআই এর তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে এসেছিলেন এক ইসিএল কর্তা সহ 2 জন। টানা জেরার পর তাদের গ্রেফতার করা হয়। 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ধৃত ইসিএল এর কাজরা অঞ্চলের জিএম নরেশ কুমার সাহা, ধৃত সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী কুমার যাদব। নরেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ অনুপ মাঝি ওরফে লালার ও রত্নেশ ভার্মার কাছ থেকে টাকা নেওয়া। সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী অবৈধ কয়লা সিন্ডিকেটে সাপ্লাই করত। সিবিআই চার্জশিটে 34 জনের তালিকার বাইরে 2 ধৃত। কয়লাকাণ্ডে আসানসোল সিবিআই আদালতে ফাইনাল চার্জ গঠন হবে আগামী 3রা জুলাই। তাদের 4 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিল, আমরা অপোজ করেছিলাম। কোর্ট দুপক্ষকে শোনার পর মানডে অবধি পিসি গ্রান্ট করেছে। তাকে একাধিকবার সমন দিয়েছেন, উনি কমপ্লাই করেছেন, ওনাকে ইন্টারোগেট করেছেন। তারপর থেকে 2-3 বছর ওনাকে একবারও ডাকেনি। এরপর হঠাৎ, যেখানে অলরেডি আপনারা জানেন সামনে 3 তারিখে চার্জের ডেট আছে, হঠাৎ আজকে ওনাকে আবার সমন করেছিল। উনি গতকাল গেছিলেন সেই সমন্সের পার্সমেন্টে। তারপর ওনাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্টের পর রিমান্ডে যে যুক্তিটা দিয়েছে আমার বেসিক্যালি খুব হাস্যকর লেগেছে। এনিওয়ে কোর্ট মনে করেছে যে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার, সোমবার অবধি দিয়েছে। এরপর সোমবার ফিরে আসার পর যা ডেভেলপমেন্ট হবে তার বেসে আমরা আবার পুনরায় বেল অ্যাপ্লিকেশন করব। প্রসঙ্গত 2020 সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে অনুপ মাঝি তথা লালার নাম। লালার বাড়ি অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত মাসে আচমকা কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে জামিনে মুক্ত তিনি। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সরকারি নিয়মে তোয়াক্কা না করে পুকুর ভরাটের অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরায়। পুরসভা এবং পিডব্লিউডির অনুমতি না নিয়েই বাড়ি সংলগ্ন জলাধার ভরাটের অভিযোগ উঠেছে পুরসভার 1 নম্বর ওয়ার্ডে। যদিও বেআইনি কাজ হচ্ছে না বলে সাফাই অভিযুক্তদের। এগরা পুরো এলাকায় জলাধার ভরাটের অভিযোগ পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাণীশঙ্কর দাস, ভবশঙ্কর দাস ও বাসুদেব দাসের বিরুদ্ধে। অভিযোগ, বেআইনিভাবে প্রায় 10 থেকে 12 ডেসিমেল জায়গায় স্থানীয় পুরসভা এবং পিডব্লিউডির অনুমতি না নিয়ে বেআইনিভাবে মাটি ভরাট করেছেন তারা। যদিও ভরাটের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পরিবারটি। এখানে যখন পাকা ড্রেন পেছনের পাড়া থেকে হয় এবং সামনে যায়, সেই সময় পুরো নোংরা জল আমাদের বাড়ির সামনেটা জমা হয় এবং মশা মাছি পায়খানা গন্ধ, প্রচুর দুর্গন্ধ আসে।
এবং আমাদের বাড়ির পরেই টুয়ার্স কাঁথির দিকে ড্রেনের নিকাশি তখন ভালো মতন ছিল না, জল এখানে জমা হয়ে থাকতো। আমার বাড়ির সামনে পর্যন্ত বর্ষার সময় নোংরা জল জমা হয়ে থাকতো 2-3 মাস। তারপরে চেয়ারম্যানের পারমিশন নিয়ে আমি ভরাট কিছুটা করি। এগরা পুরসভার দাবি দাস পরিবার নিজেদের জমিতে মাটি ফেলতেই পারত, তবে তা না করে পিডব্লিউডির জমিতে গায়ের জোরে মাটি ফেলেছেন অভিযুক্তরা। মাটি ভরাট করে যাচ্ছে পিডব্লিউডির জায়গায় উইদাউট পারমিশন, হয় মিউনিসিপ্যালিটি থেকেও নেয়নি আর পিডব্লিউডি থেকে নেয়নি। আমি তার এগেনস্টে ফিশারি ডিপার্টমেন্ট এবং আমি ডিএমকে জানাচ্ছি যে এই যে কাজ করেছে, যে পরিবেশ দূষণ করছে, তার জন্য আমি বিহিত ব্যবস্থা নেব। দাস পরিবারের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জমা করেছেন ওয়ার্ড কাউন্সিলর। যে সরজমিন এইচডিও সাহেবকে আমরা চিঠি করছি, বিএলআরকে করছি, চেয়ারম্যানকে করছি, সরজমিন তদন্ত করে উনি বলছেন যে আমার বয়স কত, সার্বিকভাবে আমার বয়স 70 সালে আমার জন্ম হয়নি, কিন্তু আমি জন্মের পর থেকে দেখেছি ওই জায়গাটা ডোবা ছিল। পাড়া প্রতিবেশীর কাছ থেকে ইনফরমেশন নিলে বুঝতে পারবেন, ওখান থেকে মন্দিরে যখন মানে কেউ পূজা করতে যেত ওখান থেকে জল ফল তোলা হতো, ওখানে প্রতিবেশীদের কাছ থেকে খবর নিলে বুঝতে পারবেন ওখানে ডোবা ছিল। নির্দেশিকা জারি করে বেআইনি জলাধার ভরাটের বিরোধিতা করে সরকার, পুকুর ভরাটের বিরোধিতা করেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। তারপরও দেদার পুকুর ভরাটের অভিযোগ আসতেই থাকে। এগরার অভিযোগ সেই তালিকায় নতুন সংযোজন। এগরা থেকে সুব্রত পাত্রের রিপোর্ট, কলকাতা টিভি। অনন্ত মমতা বৈঠক নিয়ে শোরগোল কোচবিহারের রাজনীতিতে। কোচবিহারের গ্রেটারের আরও একটি অংশের নেতা বংশীমদন বর্মন এই সাক্ষাতে ক্ষোভ প্রকাশ করেন। কোচবিহারের কয়েকজন নেতা হয়তোবা মুখ্যমন্ত্রীকে ভুল বুঝিয়েছে, তবে মুখ্যমন্ত্রীকে কেউ ভুল বোঝাতে পারবেন না বলে মনে করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহার থেকে মমতা ফিরেছেন, রাজনীতি বিতর্ক থামেনি। যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এক সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অনন্ত মহারাজের মধ্যে আলোচনা। যে বৈঠককে ঘিরে জল্পনা এখনো জারি। গ্রেটার কোচবিহারের দুটি সংগঠন সক্রিয় কোচবিহারে, একটির মাথায় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আর একটি অংশের নেতা বংশীবদন বর্মন। কেন হঠাৎ দুই বিরোধী শিবিরের দুই নেতার মধ্যে বৈঠক? মুখ্যমন্ত্রী তিনি যে কোনো লোকের বাড়িতে যেতেই পারেন, এবার উনি কেন গেছেন সেটা ওনার ব্যাপার। আমরা ভোট না দিলে তৃণমূলের যেতে ছিল না। কি জবাব দিচ্ছেন উত্তরবঙ্গের তৃণমূল নেতৃত্ব? রাজ্যের মুখ্যমন্ত্রী দুটো টার্ম শেষ করে আরেকটা টার্মের অধ্যক্ষে করে ফেলবেন, তাকে কুচবিহার জেলার কয়েকজন নেতা ভুল বুঝিয়ে দেবে। আর তিনি রাজ্য চালাচ্ছেন, তাও আবার এত বিরোধিতা সত্ত্বেও এত সুন্দরভাবে রাজ্য চালাচ্ছেন। তাকে ভুল বোঝানোর ক্ষমতা কুচবিহারের কোনো নেতার আছে? কি জন্য বলছেন এর উত্তরটা উনি দিতে পারবেন। আর এক নম্বর কথা, বাক স্বাধীনতা সবাইরই আছে ভারতীয় সংবিধান মোতাবেক। সেখানে কে কি বলল তার উত্তর কি, তার জবাব সেই দিবে। গত মঙ্গলবার অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়। এই বৈঠক ভালো চোখে দেখেনি কোচবিহার বিজেপি নেতৃত্ব। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বিস্ফোরক পোস্ট করেন ফেসবুকে। পোস্টে অনন্তকে ঘরের শত্রু বিভীষণ বলে তোপ দাগেন তিনি। এই পরিস্থিতিতে বংশীবদন বর্মনের দাবি তার অনুগামীরা প্রকাশ্যে তৃণমূলের হয়ে ভোটে প্রচারের কাজ করেছিল। সমাজ মাধ্যমে যার উত্তর দেন উদয়ন গুহ। কিছু বলতেই চাই না ওই ব্যাপারে, কারণ দিনহাটায় আমি বাড়ি কারো মানে কোনো এলাকায় যেতে পারছি না, কেউ বিশ্বাস করবে। সব মিলিয়ে ফের কোচবিহারের রাজনীতি সরগরম। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।